সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যে পেশায় থাকি, দিন শেষে টাকা পয়সা ইনকাম করে সম্পত্তি, প্রপার্টি, জমি জমা, ফ্লট ফ্ল্যাট ক্রয় করে থাকি। তো এই ফ্লট জমি জমা ক্রয় করার সময় যদি মালিকানাতে দ্বন্দ্ব থাকে, বাংলাদেশের ক্ষেত্রে আপনার কিন্তু জীবন শেষ। মানে জমি কিনলেন না মামলা কিনলেন, আপনি নিজেকে ধিক্কার দিবেন। আর আপনি রেখে গেলেও বংশ পরস্পরায় ভেজাল কিন্তু থাকবে। তো আজকের ভিডিওতে আমাদের আলোচনার মূল বিষয় যেটা হচ্ছে যে একটা মালিকানা যাচাই করার ক্ষেত্রে কোন কোন প্যারামিটারগুলো আপনার চোখের সামনে থাকা দরকার, আপনি যদি বুঝেন নিজে বুঝে নেবেন, অথবা কোনো আইনজীবী, দলিল লেখক, অথবা যারা জমি প্রপার্টি সম্পর্কে বুঝে তাদের মাধ্যমে বুঝায় নেবেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো চলুন দেখার চেষ্টা করি আমাদের কি কি জিনিসগুলা থাকতেছে আজকের আলোচনার মধ্যে। তো আমরা সিম্পলি অতটা বেশি কিন্তু জিনিস রাখি নাই। একটা প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে মূলত চারটা জিনিস থাকে, এই চারটা জিনিস আগে একটু বোঝার চেষ্টা করবেন। একটা হচ্ছে যে আপনি যদি সম্পত্তিটা কিনেন, যদি দখল না থাকে, এটা একটা বিরোধের সৃষ্টি হবে। অতএব বাস্তব ভিত্তিক দখল, যে জমিটা আপনি কিনতেছেন ওইটা যাতে মূল মালিকের, যিনি বিক্রি করতেছেন, ওনার দখলে থাকে, শান্তিপূর্ণ প্রপারলি দখলে থাকে, এই রকম দখল ছাড়া জমি কিনবেন না। এক নম্বর কন্ডিশন। দেখেন, আপনার কাছে টাকা আছে, যে কোনো সময় আপনি প্রপার্টি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু লোভে পড়ে কম দামের আশায় আসলে কম দামে কেউ জমি বিক্রি করে না। কেউ তো বোকা না যে আপনাকে কম দামে দিচ্ছে। দুই নাম্বার হচ্ছে ওই দখলটা যাতে নকশা মোতাবেক হয়। আপনি যদি নকশা বুঝেন তাহলে তো ভালো, অথবা একজন সার্ভেয়ার আমিনের মাধ্যমে, বর্তমানে অনলাইনে প্যান্টাগ্রাফ করে মাত্র 5-10 হাজার টাকার মধ্যেই আপনার ওই জমিটা নকশা মোতাবেক ওই সম্পত্তিটা কিনা যাচাই করে দিবে। তাইলে এই দুইটা কাজ করবেন। বাস্তব দখলটা নিজে গিয়ে দেখবেন, আশেপাশের লোকের সাথে কথা বলে দেখবেন কোনো বিরোধ আছে কিনা, আর এই নকশা মোতাবেক এটা যাচাই করে নেবেন। এরপরে চলে আসি দলিল। যিনি সম্পত্তিটা আপনার কাছে বিক্রি করবে উনি কিভাবে মালিক হইলেন, ওইটাই হচ্ছে দলিলের মূল বিষয়। মানে যিনি আপনার কাছে বিক্রি করবেন ওনার মালিকানা, ওনারশিপে এটা কিভাবে আসলো, উনি পিওরলি মালিক কিনা, মালিক হইলে উনি হস্তান্তর করার মতো যোগ্য কিনা, যেমন নাবালক পারে না, পাগল পারে না, আদিবাসী হইলে অনুমতি লাগে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর সরকার তার খাজনা আদায়ের জন্য খতিয়ানের সৃষ্টি করছে, ওর জন্য খতিয়ানের ধারাবাহিকতা। তাহলে চারটা জিনিস যদি আপনি মনে রাখেন, কখনোই আপনি ঠকবেন না। বাস্তব দখল, নকশা মোতাবেক, দলিলে মালিকানা ক্লিয়ার, আর যিনি মালিক উনি হস্তান্তরের যোগ্য, আর খতিয়ান। এখন আসে দলিল। দলিল বলতে দেখবেন যে অবশ্যই নিবন্ধিত দলিল হইতে হবে। কোনো অনিবন্ধিত দলিলের বর্তমান যুগে কোনো দাম নাই, চুক্তিপত্রগুলোর কোনো কাজ নাই। তাহলে এক নম্বর কন্ডিশন, দলিলটা নিবন্ধিত হবে। তাহলে তার কাছে মূল কপি থাকতে পারে অথবা সার্টিফাইড কপি থাকতে পারে। এখন এই মূল কপিটা আসলে অরিজিনাল কিনা, সার্টিফাইড কপি আসলে বৈধ কিনা, এখানেও টেম্পারিং করে। তো এই জন্য ওইটা সাব রেজিস্ট্রেশন অফিসে যাচাই করা যায় যে এই দলিলটা আসলেই সরকারি বালামে আছে কিনা। তাহলে শুধু দলিল হইলে হবে না, ওইটা অথেন্টিক দলিল হইতে হবে। অথবা কেউ বলবে আমার কাছে তো দলিল নাই, আদালতে ডিক্রি আছে, তাইলে ডিক্রির কপিটা নিয়ে, তারিখ দেওয়া আছে আদালতের, সেরেস্তায় চেক করলে আপনি বুঝতে পারবেন। এটা ছাড়া কেউ বলবে যে না, এটা তো আমি বন্দোবস্ত সূত্রে পাইছি, সরকার আমাকে লিজ দিয়েছে, বন্দোবস্ত দিয়েছে। তাইলে লিজ দলিলটা একটু পড়ে দেখবেন যে তার হস্তান্তরের অধিকার আছে কিনা, না শুধু বংশ পরস্পরায় ভোগ করতে পারবে। কেউ বলবে যে ভাই আমার কাছে দলিলও নাই, ডিক্রিও নাই, বন্দোবস্তও নাই, আমার বাবা এস এ রেকর্ডীয় মালিক বা সিএস রেকর্ডীয় মালিক, সেই সূত্রে আমি মালিক। তাইলে খতিয়ানটাও মালিকানা প্রকাশ করে। তাইলে দলিল বলতে শুধু দলিল না, দলিল বলতে নিবন্ধিত দলিল, আদালতের ডিক্রি, বন্দোবস্তপত্র, অ্যালটমেন্ট পেপার বা খতিয়ান, উভয়টাই হইতে পারে। তো এইগুলা আপনি কত বছর পুরাতন পর্যন্ত দেখবেন। একদম সিম্পল কথা হচ্ছে, গত 100 বছরে আপনার ওই জমিটাতে কে ছিল 100 বছর আগে, উনি সম্পত্তিটা কার কাছে বিক্রি করছেন না হস্তান্তর করছেন, ধারাবাহিক মালিকানাটা ঠিক আছে কিনা। এরপরে চলে আসি খতিয়ান। বাংলাদেশের জায়গা জমির ইতিহাসগুলা অনেকটা জটিল। আগে দলিলের চাইতে খতিয়ানে, আগে তো জমিদার মালিক ছিল, আমরা অতটা মালিকও ছিলাম না। তো জমিদারি আমলে এই যে সিএস রেকর্ড তৈরি করা হয় 1888 সাল থেকে 1940। তাহলে সালটা একটু আপনি মনে রাখবেন, যে যদি সিএস রেকর্ড বলা হয় যে তাইলে এটা 1888 থেকে 1940-এর মধ্যে প্রস্তুতকৃত খতিয়ান। এখন যদি কেউ
বলে যে আমার বাবা সিএস রেকর্ডীয় সূত্রে মালিক, তাহলে তার বাবার নাম সিএস রেকর্ডে থাকবে। তারপরে যদি সে মালিক হয় তাহলে অ্যাসে রেকর্ডে 1956 থেকে 1963-তে যেটা হয়েছে এখানে তার নাম থাকবে। দুটার মধ্যে যদি নাম থাকে মালিকানাতে কোনো ভেজাল নাই। তো সমস্যা যেটা হবে, সিএস রেকর্ডে একজনের নাম পাবেন, অ্যাসে রেকর্ডে অন্যজনের নাম পাবেন। কারণ এই সিএস রেকর্ডের সময় জমিদার যে কোনো সময় মালিকদেরকে উচ্ছেদ করতে পারতো। তারা শুধু ওই যে আবাদ করার জন্যই মালিক ছিল, প্রকৃত মালিক কিন্তু ছিল না। সেই জন্য সিএস এর সাথে অ্যাসে নর্মালি 50% মালিকানা মিলবে না। তো এই জন্য আপনি অ্যাসে রেকর্ড থেকে যদি ধারাবাহিক মিল থাকে ওই প্রপার্টি নিতে পারেন, আইনগত কোনো বাধা নাই, যদি আদালতে মামলা চলমান না থাকে। এরপরে 1965 পর থেকে আর যে আরএস রেকর্ড শুরু হয়, যেটা এখনো কোনো অঞ্চলে চলতেছে, যাকে আমরা নতুন নাম দিয়েছি বিএস রেকর্ড। তাহলে খতিয়ান বলতে মূলত সিএস, এসএ, আরএস এবং বিএস চারটাই পাবেন। তবে আঞ্চলিকতার জন্য এই সিএসটাকে কোনো অঞ্চলে ডিএস বলবে, এসএটাকে কোনো অঞ্চলে এমআর বলবে, এইটাই জাস্ট একটু পার্থক্য। আর এই যে খতিয়ানগুলো আপনার কাছে আসবে, এগুলো অনলাইনে আপনি যাচাই করে নেবেন, অথবা 100 টাকা পরিশোধ, 120 টাকা পরিশোধ করে অনলাইন কপি দেখতে পারবেন। আর যদি অনলাইনে না থাকে তাহলে ইউনিয়ন ভূমি অফিসে যাচাই করে নেবেন, খাজনার কাগজপাতিগুলো দেখে নেবেন যে আসলে অথেন্টিক কিনা, জমি আছে কিনা, কেনার মতো কিনা, দাগ নাম্বারগুলো ঠিক আছে কিনা, দলিলগুলো সাব রেজিস্ট্রেশন অফিসে যাচাই করবেন। সহজ কথা হচ্ছে গত 100 বছরের মালিকানার ইতিহাস দেখবেন। এখন আপনি যদি নতুন আইনজীবীও হন, নতুন নতুন অ্যাডভোকেট হয়েছেন, যদি আপনি একটা এই সম্পত্তির ভ্যালুয়েশন করে দিতে চান, সম্পত্তি রিলেটেড কোনো প্রকার মতামত দিতে চান, এই চারটা জিনিস আপনার লাগবে। তো বাস্তব দখল যেটা, সেটা তো ক্লায়েন্ট নিজে বুঝবে তার তার দখল আছে কিনা। নকশা মোতাবেকটাও আপনার কিছু করার নেই, আপনি আইনজীবী হিসাবে এ দুটো তারাই দেখবে। তারপরও সাজেস্ট করে নেবেন যে সার্ভেয়ারের মাধ্যমে নকশা মোতাবেক দেখেন। দলিল এবং খতিয়ানটা যেটা আপনার সামনে উপস্থিত হবে যাচাই করবেন, অথবা যদি কোনো কাগজপত্র ডাউট থাকে বলবেন যে এখানে এত নাম্বার একটা দলিলের প্রয়োজন, এই খতিয়ানটা প্রয়োজন, এই খতিয়ানটা যদি পাওয়া যায় তাহলে মতামতটা দেওয়া যাবে, আর এইটা যদি না পাওয়া যায় তাহলে ডাউটফুল থেকে গেল। ব্যাংকের কাগজপাতির ক্ষেত্রেও ওই একই নিয়ম। বাস্তব দখল তো ব্যাংকের কর্মকর্তাই দেখবে, নকশা মোতাবেকটা আপনি তাদেরকে সাজেস্ট করবেন, তারা করলে করলো, না করলে নেই। দলিলগুলো আপনি ধারাবাহিকভাবে যাচাই করে নেবেন, খতিয়ানগুলো যাচাই করে আপনার মতামতটা আপনি দিয়ে দিবেন। শুরু করবেন আপনি সিএস রেকর্ড থেকে, এরপরে এসএ, এরপরে আরএস, এরপরে বিএস, বর্তমান পর্যন্ত। তো এইভাবে যদি আপনি মালিকানা যাচাই বাছাইগুলো করার চেষ্টা করেন, আশা করি প্রতারিত হবেন না। কারণ প্রপার্টি এমন একটা জিনিস, এটা লোভনীয় জিনিস, বংশ পরস্পর আমরা রেখে যাই। তো এই জন্য যদি মালিকানা যদি পিওর না থাকে, আপনার ছেলে মেয়ে এরা প্রতারিত হবে, মামলায় জড়াবে। তো এর জন্য লিগ্যাল টাকায়, বৈধ টাকায় জেনে শুনে বুঝে ভালো প্রপার্টিতে বিনিয়োগ করবেন। আর প্রপার্টি সবসময় যদি লাভবান হইতে চান, কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করার চেষ্টা করবেন, আবাসিকে না, অথবা রাস্তা আছে এরকম কৃষি জমিতে। আসসালামু আলাইকুম।